আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছে আমি তাসনিম আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম লেকচার নিয়ে, যেখানে আমরা কথা বলবো অধ্যায় 1 বিপণন পরিচিতি সম্পর্কে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা লেকচারটি শুরু করে ফেলি। প্রথমে আমরা পড়ব বিপণনের ধারণা সম্পর্কে। বিপণন বলতে আমরা কি বুঝি, এর বৈশিষ্ট্যগুলো কি কি। ওকে, চলো প্রথমত আমরা বিপণন ধারণা পড়ব যে বিপণন কাকে বলে। বিপণন হচ্ছে সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং তা বজায় রাখার প্রক্রিয়া, এটি হচ্ছে আমাদের বিপণন। তাহলে একটু লক্ষ্য করো, এই যে আমরা বিপণনের সঙ্গীটি পড়লাম, সেখানে বেশ কয়েকটি জিনিস আমাদের লক্ষণীয়। প্রথমটা হচ্ছে আমরা সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির চেষ্টা করছি। সেকেন্ডলি আমরা কি করছি, ক্রেতাদের সন্তুষ্টি বিধান করছি। তুমি যদি ক্রেতাদের ভ্যালু সৃষ্টির মাধ্যমে বা ক্রেতাদের কাছে ভ্যালু সৃষ্টি করতে পারো, তাদের সন্তুষ্টি বিধানটা আপনি হয়ে যাবে। পাশাপাশি আমরা একটা দীর্ঘমেয়াদী ক্রেতার সম্পর্ক কী করতে পারবো, সৃষ্টি করতে পারবো। এই যে সবগুলো প্রক্রিয়া, সেগুলো হচ্ছে আমাদের বিপণন। অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি বিপণনের প্রথম উদ্দেশ্য বা প্রাথমিক বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, ক্রেতা ভ্যালু সৃষ্টি করা। ওকে, মার্কেটিং যে শব্দটি আছে, আমরা জানি বিপণন, বিপণন কথাটি ইংলিশে হচ্ছে মার্কেটিং, তাই না? হ্যাঁ, সো মার্কেটিং শব্দটি আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আমরা হর হামেশা শব্দটি ব্যবহার করি অথবা শুনি। যেমন আমরা বলি যে দোকানে বা শপিং সেন্টারে কিছু আমরা যদি কেনাকাটা বা শপিং করতে গেলে আমরা অনেকে বলি কি করতে যাই, মার্কেটিং করতে যাই। বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি কোনো একজন মানুষকে জিজ্ঞেস করা হয় ঈদের দিনে যদি সে কেনাকাটা করতে যায় ঈদের আগে, তাকে যদি কোথাও আপনি কোথায় গিয়েছেন, বলছে মার্কেট করতে গিয়েছিলাম। তো এই মার্কেট কথাটা আসলে ওই কথার সাথে যায় না বা ওই কাজের সাথে যায় না, যা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। অনেকেই আবার মার্কেটিং ধারণাকে বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করেন, যাও সঠিক নয়। তবে সঠিক কোনটা, প্রকৃতপক্ষে বিপণনের ধারণাটি অনেক ব্যাপক এবং বিস্তৃত, যার মধ্যে মানুষের প্রয়োজন অনুসন্ধান থেকে শুরু করে তার সন্তুষ্টি বিধান ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য করা সব কাজই অন্তর্ভুক্ত থাকে। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের বিপণন। তাহলে আমরা কখনোই বলবো না যে আমরা মার্কেটিংয়ে গিয়েছিলাম, আমরা বলবো আমরা হচ্ছে শপিং করতে গিয়েছিলাম। তো এক্স্যাক্ট রাইট কথা হচ্ছে শপিং করা, নট মার্কেটিং। ওকে, আচ্ছা, এবার আসি যে মার্কেটিং শব্দটি কোথা থেকে আসছে, এর সূচনাটা কি। ল্যাটিন মার্কাটাস, ল্যাটিন এই মার্কাটাস শব্দ থেকে ইংরেজি মার্কেট শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে মার্কাটাস শব্দের হচ্ছে একটা ল্যাটিন শব্দ, সেখান থেকে যে শব্দ এসেছে মার্কেট, এটা হচ্ছে আমাদের একটা আবার ইংরেজি শব্দ। এই মার্কেট শব্দ থেকে পরবর্তীতে আমাদের মার্কেটিং শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে কি, বিপণন। তাহলে মার্কেটিংয়ের অর্থ আমরা কি বলবো এখন, বিপণন। তাহলে আমি একটু আগে যে কথাটা বললাম, আমরা মার্কেটিং বলবো না। তাহলে মার্কেটিং বলা যে কথা, বিপণন বলা একই কথা। আমি কি কখনো বলবো যে আমরা বিপণন করতে গিয়েছিলাম? বিপণন মানে তো বিক্রয়। তুমি কি কখনো বিক্রয় করতে যাও? না, তুমি ক্রয় করতে যাও। সো এক্স্যাক্টলি আমি সেখানে বলবো শপিং করতে গিয়েছিলাম। আচ্ছা, সো এখানে তাহলে আমরা দেখি প্রথমত এই যে লাইনটা পড়ছে, এটার মাধ্যমে কি বোঝানো হয়। প্রথমে ল্যাটিন শব্দ মার্কেটাস, সেখান থেকে আমাদের ইংলিশ শব্দ মার্কেট আসছে এবং পরবর্তীতে এই মার্কেট শব্দ থেকে আমাদের হচ্ছে মার্কেটিং শব্দের উৎপত্তিটা হয়েছে এক্স্যাক্টলি। অতএব আমরা বলতে পারি বিপণন হচ্ছে সামাজিক এবং ব্যবস্থাপক একটা প্রক্রিয়া। বিপণন কি সামাজিক, কেন? কারণ এর মাধ্যমে হচ্ছে আমাদের ক্রেতার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, এই জন্য আমরা বলছি এটা সামাজিক এবং একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এই যে তুমি ক্রেতা ভ্যালু সৃষ্টি করছো, তারপর ক্রেতার সন্তুষ্টি অর্জন করছো এবং পাশাপাশি একটা ক্রেতা সম্পর্ক সৃষ্টি করছে, এটা অবশ্যই একটা ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যেই পড়ে। তো এই জন্য আমরা বলবো যে বিপণন হচ্ছে একটি সামাজিক এবং ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এরপরে এর মাধ্যমে কি হয়, বিনিময়ের সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ তুমি যে ক্রেতা ভ্যালু সৃষ্টি করছো, ক্রেতার সন্তুষ্টি অর্জন করছো, কীভাবে? তাকে পণ্যটা কি দিয়ে এবং তার বিনিময়ে সে একটা তোমাকে অর্থ বা মূল্য প্রদান করে, এটা হচ্ছে আমাদের একটা বিনিময়। অর্থাৎ কোনো কিছু দিয়ে তার কাছ থেকে কিছু নেওয়াটাকে আমরা কি বলি, বিনিময় বলে থাকি। তারপরে ক্রেতার সন্তুষ্টি বর্তমান বিপণনের মূল উদ্দেশ্য। তাহলে বর্তমান বিপণনের মূল উদ্দেশ্য কি, ক্রেতা সন্তুষ্টি। কিসের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করবে? ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে। এবং এর মাধ্যমে আমরা কি করি, যে ক্রেতা ভ্যালু সৃষ্টি করি। তাহলে আমরা মার্কেটিং থেকে যে কথাগুলো কোটেড করবো সেটা হচ্ছে বিপণন হচ্ছে সামাজিক এবং ব্যবস্থাপক একটা প্রক্রিয়া, পাশাপাশি এর মাধ্যমে বিনিময়ের সম্পর্ক স্থাপিত হচ্ছে, ক্রেতা সন্তুষ্টি বর্তমান বিপণনের মূল উদ্দেশ্য এবং হচ্ছে এর মাধ্যমে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়। ওকে, এবার আমরা লাস্ট বিপণন বলতে কি বুঝবো। এই যে আমরা আলোচনা করলাম বিপণন সম্পর্কে, সেখান থেকে আমরা বলতে পারি এক কথায় যে বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া মানে ব্যবস্থাপকের প্রক্রিয়া, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে, ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের কাছ থেকে কী করে, ভ্যালু অর্জনের
লোকের শক্তিশালী একটা ক্রেতার সম্পর্ক গড়ে তোলে। তার তিনটি কাজ হচ্ছে, প্রথমত আমাদের একটা ব্যবস্থাপক প্রক্রিয়া চলছে, তার মাধ্যমে আমরা কি করছি, ভ্যালু সৃষ্টি করছি, এবং বিনিময়ের কাছ থেকে বিনিময়ের মাধ্যমে একটা কি আমরা শক্তিশালী ক্রেতার সম্পর্ক গড়ে তুলছি। এটাই হচ্ছে আমাদের বিপণন। যেখানে ভ্যালু বলতে কি বোঝানো হয় সেটা এখন আমরা দেখব। সো ভ্যালু হচ্ছে ক্রেতা পণ্য কিনতে যে পরিমাণ টাকা খরচ করে বা পণ্য কিনতে যে পরিমাণ মূল্যটা সে প্রদান করে বা খরচ করে টাকাটা, অর্থটা, তার থেকে বেশি সুবিধা পাওয়ার অনুভূতিটাকে আমরা কি বলবো, ভ্যালু বলবো। অর্থাৎ তুমি যদি 10 টাকা ব্যয় করো, সেখান থেকে তুমি যে 12 টাকা সুবিধা পাও, এটাই হচ্ছে তোমাদের ক্রেতা ভ্যালু। সো এই ভ্যালু বের করার একটা সূত্র আছে। ভ্যালু মিনস কি বোঝানো হয়, এটা হচ্ছে আমাদের ভ্যালু ইকুয়াল টু হচ্ছে সুবিধা ডিভাইডেড বাই খরচ, সুবিধা ডিভাইডেড বাই খরচ, যেটা আমরা এখানে দেখিয়েছি যে সুবিধা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের খরচ। এখন এই সুবিধা কী কী হতে পারে বা কত ধরনের সুবিধা হতে পারে এবং এই খরচগুলো কত ধরনের হতে পারে সেটা একটু জানা দরকার। আচ্ছা, সুবিধাগুলো হতে পারে আমাদের কার্যভিত্তিক সুবিধা অথবা আবেগময় সুবিধা। তাহলে এখানে সুবিধা জায়গায় আমরা কী লিখতে পারি, এই সুবিধার জায়গায় আমরা লিখতে পারি কার্যময় ভিত্তিক সুবিধা প্লাস হচ্ছে আমাদের আবেগময় সুবিধা। এবং পাশাপাশি নিজের খরচ, খরচ বলতে কী বোঝানো হয়, অর্থ ব্যয় বোঝানো হয়, সময় ব্যয় বোঝাতে পারি, শক্তি ব্যয় বোঝাতে পারি, মানসিক শ্রম ব্যয় আমরা কী করতে পারি, বোঝাতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে খরচের জায়গায় বলবো যে অর্থ ব্যয় প্লাস সময় ব্যয় প্লাস শক্তি ব্যয় প্লাস মানসিক শ্রম ব্যয়। তার মানে আমরা এখানে যে নর্মাল সূত্রটা পড়লাম ভ্যালু ইকুয়াল টু সুবিধা ডিভাইড বাই খরচ, সেখানে আমরা চেঞ্জ করে বলতে পারি কার্যভিত্তিক প্লাস আবেগময় সুবিধা ডিভাইডেড বাই অর্থ ব্যয় প্লাস সময় ব্যয় প্লাস শক্তি ব্যয় প্লাস মানসিক শ্রম ব্যয়। আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসবে হচ্ছে বিপণনের ক্রমবিকাশ, যেখান থেকে আমাদের এমসিকিউ পার্টটা অনেক ইম্পর্টেন্ট বা এমসিকিউ পার্টের জন্য এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, বা এখানে তোমার মাঝে মাঝে সিকিউ আসে, ঠিক আছে। সো দুটো পার্টের জন্য এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক, সো এই জন্য তোমাকে এটা খুব সুন্দর করে পড়তে হবে। প্রথমত আসি যে মার্কেটিং আমরা যে বলি, এই কথাটি আসলে সর্বপ্রথম কোথায় আসলে উৎপত্তি হয়েছে। সো আমরা জানবো যে রবার্ট বার্টেলস নামে একজন ব্যক্তি আছে, তার একটা বিখ্যাত বই ছিল কি, দ্য হিস্টরি অফ মার্কেটিং থট। সো এই যে একজন ব্যক্তি রবার্ট, তার একটা বই ছিল বিখ্যাত বা ফেমাস, সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ মার্কেটিং থট। বইতে 1906 থেকে 11 সালের যে কোনো সময়, অর্থাৎ 1906 থেকে 11 সালের যে কোনো মাঝে যে কোনো একটা সময় তারা কি করেছে, যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম বিপণন শব্দটি ব্যবহার করেছে। সেখান থেকে মূলত আমাদের বিপণন কথাটি উৎপত্তি হয়েছে। তাহলে আমরা আবার একটু দেখছি যে মিস্টার রবার্ট একজন ব্যক্তি, তার একটি বিখ্যাত বই ছিল দ্য হিস্ট্রি অফ মার্কেটিং থট, যে বইতে 1906 থেকে 11 সালের যে কোনো সময় মাঝে যে কোনো একটা সময় তারা সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে মানে কি আমেরিকা, সো আমেরিকাতে আসলে তারা কি করেছিল, এই সর্বপ্রথম বিপণন কথাটি বা শব্দটি ব্যবহার করেছিল। আচ্ছা, এবার আসবে আমরা শিল্প পূর্ব। তাহলে এই যে দেখো বিপণন ক্রমবিকাশটা আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি, একটা শিল্প পূর্ব, একটা শিল্প হচ্ছে পরবর্তী। তো শিল্পের পূর্বে কি কি দেখা যায়, একটা হচ্ছে আত্মনির্ভরশীলতা, একটা হচ্ছে বিনিময় যুগ। আচ্ছা, আত্মনির্ভরশীল যুগে বলতে বোঝানো হয় যে নিজের প্রয়োজনটা নিজে মেটানো, তোমার যেটুকু দরকার তুমি সেটুকু প্রয়োজনার্থে কাজ করছো, এটা হচ্ছে তোমার অর্থাৎ তোমার যা দরকার সেটা তুমিই করছো, অন্য কারোর উপর তুমি নির্ভর থাকছো না, এটা হচ্ছে আত্মনির্ভরশীলতা। এবং হচ্ছে বিনিময় যুগ। বিনিময় যুগ বলতে বোঝানো হয় যে কোনো কিছু দেওয়ার মাধ্যমে অন্যের কাছ থেকে কোনো কিছু নেয়া। আমি যদি তোমাকে উদাহরণস্বরূপ বলি যে আমার একটা জিনিস দরকার আছে যেটা তোমার কাছে আছে, আবার তোমার একটা জিনিস দরকার যেটা আমার কাছে আছে, উদ্বৃত্ত, তাহলে আমি কি করতে পারি, আমার যেটা দরকার সেটা আমি তোমার কাছ থেকে কালেক্ট করতে পারি এবং তোমার যেটা দরকার সেটা আমি তোমাকে আবার প্রদান করতে পারি। তাহলে আমরা কি হচ্ছে, এই আদান প্রদানের মাধ্যমে উভয়ের একটা তোমার অভিযোগ পূরণ হচ্ছে। এটা হচ্ছে আমাদের মূলত বিনিময়, যেখানে আসলে অর্থটা অতটা গ্রান্টেড না, পণ্য বিনিময় করবো আমরা, ঠিক আছে। সো আমরা দেখছি শিল্প বিপ্লব পূর্ব বা সময় দুটো আমাদের কী ছিল, ক্রমবিকাশ ছিল। এবার যুগ ছিল একটা হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগ, যেখানে নিজের প্রয়োজন নিজে মেটানো হয়, আর একটা ছিল বিনিময় যুগ, অর্থাৎ কোনো কিছু দেওয়ার মাধ্যমে অন্য কাছ থেকে প্রত্যাশিত পণ্য বা সেবাটা নেওয়া, এটা হচ্ছে আমাদের বিনিময়। সো এবার আসবে আমরা হচ্ছে তোমার শিল্প বিপ্লব পরবর্তী যুগে। প্রথমটা হচ্ছে আমাদের উৎপাদন যুগ সম্পর্কে। আচ্ছা, উৎপাদন যুগ
পণ্য বা সেবার উপযোগী সৃষ্টি করাকে আমরা কি বলি? উৎপাদন বলি। তাহলে উৎপাদন সম্পর্কিত যুগে আমরা প্রথমে জানবো উৎপাদন কি বোঝানো হয়। উৎপাদন বলতে আমরা বুঝি যে পণ্য বা সেবার উপযোগী সৃষ্টি করাকে আমরা কি বলি? উৎপাদন বলি। এই যুগের সময়কাল ছিল আমাদের 1860 থেকে 1920 সালের মধ্যে। তাহলে আমি যদি আবার একটু বলি, তাহলে আমাদের উৎপাদন যুগ বলতে কি বোঝানো হয়? এই উৎপাদন যুগ বোঝার আগে আমাকে উৎপাদন সম্পর্কে জানতে হবে। আর উৎপাদন মানে আমরা জানি যে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি করাকে আমরা কি বলছি? উৎপাদন বলছি। আর এই উৎপাদন যুগের সময়কাল ছিল আমাদের 1860 থেকে 1920 সাল, এবং এই যুগকে আমরা কি বলি? শিল্প বিপ্লব যুগ বলি। কেন শিল্প বিপ্লব যুগ বলি? কারণ আমাদের শিল্প বিপ্লব ঘটেছিল কত সালে? 1750 সাল থেকে শুরু করে 1850 সাল পর্যন্ত। তাহলে এই যে 1750 থেকে 1850 এই সালের মধ্যে এটাকে আছে কি না? অবশ্যই আছে। সেই জন্য এই সময়কে আমরা কি বলবো? শিল্প বিপ্লবের যুগও বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো নেক্সট, সেটা হচ্ছে আমাদের বিক্রয় যুগ। বিক্রয় যুগ বলতে কি বোঝানো হয়? তার আগে আমরা বলবো বা বুঝবো বিক্রয় বলতে কি বুঝি, তারপরে না বিক্রয় যুগ সম্পর্কে আমরা সম্যক ধারণা নিতে পারবো। সো উৎপাদনকারী অথবা বিক্রেতা কর্তৃক ভোক্তার কাছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর করাকে কি বলা হয়? বিক্রয় বলা হয়। তার মানে আমরা বলতে পারি যে বিক্রয় হচ্ছে একটা মালিকানা হস্তান্তর প্রক্রিয়া। আই রিপিট, বিক্রয় হচ্ছে একটা মালিকানা হস্তান্তর প্রক্রিয়া। যে সালটা বা যে যুগটা শুরু হয় আমার 1920 থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত, এই সময়কে আমরা সাধারণত বিপণন বা বিক্রয় যুগ বলে থাকি। এ সময় বিপণনের কাজ বলতে আমরা শুধুমাত্র বিক্রয়কে বোঝানো হতো, এবং মনে করা হতো যে পণ্য বিক্রির জন্য যদি আমরা ক্রেতাদেরকে ফোর্স না করি তাহলে তারা পণ্য ক্রয়ে আগ্রহ দেখাবে না। সেজন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে পণ্য সম্পর্কে অবহিত করি, তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করি, বা বিভিন্ন প্রসার কার্যক্রমের মাধ্যমে তাদেরকে আমরা পণ্য ক্রয় করার জন্য কি করি? আগ্রহী করে তুলি। এটি হচ্ছে আমাদের কি যুগ? বিক্রয় যুগ। আচ্ছা, থার্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বিপণন যুগ। বিপণন যুগ 1950, দেখো 1950-এর দশকে বিপণন যুগ শুরু হয়। তাহলে আমরা এখানে দেখলাম কি বিক্রয় যুগ ছিল কত? 1920 থেকে 50। এই 50-এর পরে আবার শুরু হয় কি যুগ? আমাদের বিপণন যুগ। এই দশকে বিপণনের যুগ শুরু হয়। এ সময় ক্রেতাদের প্রয়োজন বাড়তে থাকে এবং তারা সচেতন হতে শুরু করে। শুধুমাত্র চাহিদা পূরণে সক্ষম এমন পণ্যই তারা কিনতে আগ্রহ প্রকাশ করে। তাহলে আমরা বিপণন যুগে ক্রেতাদের মধ্যে কি ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি? যে এই যুগে এসে তারা খুব সচেতন, অর্থাৎ তারা যে কোনো পণ্য ক্রয় করে না, পণ্য কিনতে তারা একটু যাচ করে যে কোনটা ভালো কোনটা মন্দ, এবং তারা অনেক কি তোমার চাহিদা পূরণে সক্ষম এই ধরনের পণ্য শুধুমাত্র ক্রয় করে, তাছাড়া অন্য কোনো পণ্য ক্রয় করে না। এরপরে আমরা যেতে পারি সেটা হচ্ছে সামাজিক বিপণন যুগ। আচ্ছা, সামাজিক বিপণন যুগ শুরু হয় তোমার 1977 সালের পর থেকে। তা 1977 সালের পর থেকে এই যুগের সূচনা ঘটে। এ সময়ে বিপণনের মূল উদ্দেশ্য কী ছিল? এ সময় বিপণনের মূল উদ্দেশ্য ছিল আমাদের ভোক্তাদের চাহিদা পূরণের পাশাপাশি সামাজিক কল্যাণ সাধন করা। তাহলে আমরা দেখলাম সামাজিক বিপণন যুগে কী হচ্ছে? এটি শুরু হচ্ছে তো 1977 সালে, এবং এখানকার মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের যে প্রয়োজন আছে সেটা পূরণের পাশাপাশি সামাজিক কল্যাণটা আমরা কী করব? সাধন করে ফেলব। এটা হচ্ছে আমাদের কী যুগ? আমাদের সামাজিক বিপণন যুগ। নেক্সট আমরা দেখছি তোমার সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, যেটা তোমার শুরু হয় কত সাল থেকে? সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ শুরু হয় আমাদের 1990 সালের পর থেকে। তাহলে 1990 সালের পর থেকে আমাদের সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের সূচনা হয়। ক্রেতা এবং অন্যান্য পক্ষের সাথে শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি ও তা বজায় রাখাই হলো এই সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল কাজ। তাহলে সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল কাজ কি? আমাদের ক্রেতাদের সাথে একটা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। আর অপরদিক পাশে আমাদের সামাজিক বিপণন উদ্দেশ্য কি ছিল? ক্রেতাদের সন্তুষ্টি বিধানের পাশাপাশি সামাজিক কল্যাণটা সাধন করা। এই হচ্ছে আমাদের পার্থক্য। এবং লাস্ট আমরা দেখব তোমাদের সামাজিক যোগাযোগ অথবা মোবাইল মার্কেটিং যুগ। সামাজিক যোগাযোগ অথবা মোবাইল মার্কেটিং যুগ। সামাজিক যোগাযোগ বলতে আমরা সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে সেটি হচ্ছে আমাদের মোবাইল। সেজন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বা যুগকে মোবাইল মার্কেটিং যুগও বলে থাকি। এটি শুরু হয় 2010 সাল থেকে। মূলত এই যুগের আমাদের কীভাবে সূচনা ঘটে, যে যুগকে আমরা কি বলি? ডিজিটাল যুগ নামেও আখ্যায়িত করে থাকি। তাহলে সর্বপ্রথম জানবো সামাজিক যোগাযোগ অথবা আমাদের কি হচ্ছে মোবাইল মার্কেটিং যুগের সূচনাকাল কত? 2010 সাল থেকে শুরু করে। আর এই যুগকে আমরা কি বলছি? ডিজিটাল যুগ নামে আখ্যায়িত করছি। পাশাপাশি বিপণনের বর্তমান সময়কালই হলো কি আমাদের সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ। অর্থাৎ আমরা বিপণনের কাজ অনেকাংশে কোথায় করি? ফোনের মাধ্যমে
আমরা করে থাকি বা সামাজিক বিভিন্ন যোগাযোগের মাধ্যমে করে থাকি। উদাহরণস্বরূপ যদি বলতে যাই, বিভিন্ন শাড়ির, বিভিন্ন গহনা বা বিভিন্ন কসমেটিক্সের যে পণ্যগুলো বিক্রি হয় তার অধিকাংশ আমাদের বিক্রি হয় ফেসবুক বিভিন্ন পেজের মাধ্যমে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সাধারণত মোবাইল মার্কেটিং যুগ বলা হয়। তো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো হলো আমাদের এখানে ফেসবুক, টুইটার হতে পারে, মেসেঞ্জার হতে পারে, ইমো হতে পারে, এছাড়া এক্সট্রাটা অনেক কিছু আছে সেগুলো আমাদের হতে পারে। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এক কথায় আমরা বলবো যে এটা এখানে হচ্ছে তোমার বিপণনের পাশাপাশি আমরা কী করছি, অর্থাৎ বিপণনটা আমরা এখানে এই সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমেই করছি। সেই মার্কেটিংয়ের মাধ্যমগুলো আমরা কি দেখছি, ফেসবুক এটা সব থেকে জনপ্রিয়। যে ফেসবুকে বিভিন্ন পেজ খুলে তারা কী করে পণ্য সামগ্রীর ক্ষেত্রে অভিহিত করে, তাদের কাছ থেকে অর্ডার নেয়, তাদের কাছে পায়, আবার তাদের সাথে সরাসরি তারা একটা লাইভের মাধ্যমে কমিউনিকেট করতে পারে, যদি দেখে না তারা কমিউনিকেট করে। সো এটাই হচ্ছে আমাদের কি একটা সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ। সো আশা করছি ক্রমবিকাশগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না বা হয়নি। এবার আমরা আসবো হচ্ছে বিপণনের মৌলিক ধারণাতে। বিপণনের মৌলিক ধারণা, ওকে। সো বিপণন বলতে আমরা কি বুঝি, এটা তো আমরা জানলাম। সো এটা একটু আমরা আবার দেখব। বিপণন বলতে বোঝানো হয় সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং তা বজায় রাখার প্রক্রিয়া। তাহলে বিপণন হচ্ছে এটা যে আমরা প্রথমত কী করবো, ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক ক্রেতাদের সাথে একটা দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করব এবং তা বজায় রাখার চেষ্টা করব, যেটিকে আমরা বলছি বিপণন। আর বিপণনের মৌলিক ধারণা হচ্ছে আমাদের মোট কয়টি, 10টি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এমসিকিউতে জিনিসটা খুব বেশি আসে, এমসিকিউর জন্য এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে বিপণনের মৌলিক ধারণা কয়টি। বিপণনের মৌলিক ধারণা টোটাল হচ্ছে আমাদের এই 5 10টি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমাদের প্রয়োজন। প্রয়োজন বলতে কী বোঝানো হয়, প্রয়োজন হচ্ছে যে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার যে অনুভূতি, সেটাই হচ্ছে আমাদের প্রয়োজন। আই রিপিট, প্রয়োজন বলতে বোঝানো হয় কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন। যেমন একজন ব্যক্তির যখন তৃষ্ণা পায় তখন সে নিজেকে পানীয় থেকে বঞ্চিত মনে করে। একজন শিশু যখন একটা মানুষকে আইসক্রিম খাইতে দেখে তখন সে নিজেকে ওই আইসক্রিম থেকে বঞ্চিত মনে করে। সো এগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ, আমাদের হচ্ছে প্রয়োজনের উদাহরণ। সো এই প্রয়োজনটা আবার বিভিন্ন ভেদে বিভিন্ন রকমের হতে পারে। যেমন আমরা বলছি প্রথমত শারীরিক প্রয়োজন, যেটা হতে পারে অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা এবং হচ্ছে চিকিৎসা, যেটাকে আমরা এক কথা বলছি শারীরিক প্রয়োজন। এরপরে থাকছে সামাজিক প্রয়োজন। সামাজিক প্রয়োজনের মধ্যে কী কী থাকতে পারে, বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকার ইচ্ছা পোষণ, এবং লাস্ট অন থাকতে পারে ব্যক্তিগত প্রয়োজন। এই ব্যক্তিগত প্রয়োজনের মধ্যে কী কী আছে, সৃজনশীলতা, আছে ব্যক্তিত্ব, কৃতিত্ব অর্জন ইত্যাদি। তাহলে আমরা প্রথমত প্রয়োজন বলতে কী বুঝলাম, যে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করা। যেমন উদাহরণস্বরূপ আমরা বললাম যে তুমি যখন তৃষ্ণা অনুভব করো তখন তুমি নিজেকে পানি থেকে বঞ্চিত মনে করো। এবং প্রয়োজন ভেদে আবার এই প্রয়োজনকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। যেমন আমরা এখানে করলাম শারীরিক প্রয়োজন, সামাজিক প্রয়োজন হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন। সো আশা করি যে প্রয়োজন সম্পর্কিত তোমাদের কোনো সমস্যা নাই। তার মানে আমাদের বিপণনের যে মৌলিক ধারণার মধ্যে 10টি, তার মধ্যে একটি ডান। নেক্সট আমাদের জন্য থাকছে হচ্ছে অভাব। অভাব কি, প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি এবং ব্যক্তিত্বের মাধ্যমে অনুদিত হয় তখন তাকে আমরা কি বলি, অভাব বলি। আই রিপিট, প্রয়োজন যখন ভোক্তাদের সংস্কৃতি এবং ব্যক্তিত্বের মাধ্যমে অনুমোদিত হয় তখন তাকে আমরা কি বলছি, অভাব বলছি। যেমন ক্ষুধা পেলে একজন বাঙালি সাধারণত কী খেতে চাবে, ভাত মাছ। আমরা কথা বলি যে মাছে ভাতে বাঙালি। সো বাঙালি যখন ক্ষুধা পাবে তখন সে নর্মালি খেতে চাইবে ভাত এবং মাছ। বাট একজন আমেরিকানদের যদি ক্ষুধা লাগে তখন তারা খুব স্বভাবতই কী চাবে, তোমরা বিভিন্ন ধরনের ফাস্টফুড খেতে চাইবে। সো এইটা হচ্ছে কি সংস্কৃতির দ্বারা ডিফাইন করছে আমরা, যে তাদের সংস্কৃতিতে ক্ষুধা লাগা মানে ফাস্টফুড খাওয়া, আমাদের সংস্কৃতিতে, বাঙালিদের সংস্কৃতিতে ক্ষুধা লাগা মানে ভাত মাছ খাওয়া। সো এটাই হচ্ছে আমাদের কি অভাব। আচ্ছা, এরপরে 3 নম্বরটা থাকছে আমাদের জন্য হচ্ছে চাহিদা। কোনো কিছু পাওয়ার, আচ্ছা এখানে চাহিদা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা অভাব বলতে প্রথমে কি বলতে পারি, এক কথায় অভাব বলতে আমরা বলতে পারি এখানে যে প্রথমত হচ্ছে ভোক্তার সংস্কৃতি। তাহলে এখানে সংস্কৃতি প্লাস হচ্ছে ব্যক্তিত্বের অনুমোদন, ব্যক্তিত্বের অনুমোদন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে হচ্ছে অভাব বলতে কী বোঝানো হবে, অভাব ইকুয়াল টু হচ্ছে সংস্কৃতি প্লাস হচ্ছে ব্যক্তিত্বের অনুমোদন। এরপরে আসি আমরা হচ্ছে চাহিদাতে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে তাকে আমরা কি বলবো, চাহিদা বলবো। যদি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য থাকে কিন্তু ইচ্ছা যদি না থাকে তবে তাকে আমরা কি বলবো না, সামর্থ্য বলবো না। আবার এমন হচ্ছে যে আমার আকাঙ্ক্ষা আছে, ইচ্ছেও আছে, সামর্থ্য নাই, তাহলে আমরা তাকে কি বলবো না, চাহিদা বলবো না। আচ্ছা,
চাহিদার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত যে কোনো কিছু পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকতে হবে, তারপর ইচ্ছে পূরণের সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছে থাকতে হবে। এই তিনটি সমন্বয় যদি থাকে তখন আমরা তাকে কি বলবো? চাহিদা বলবো। তাহলে চাহিদা ইকুয়াল টু কি? চাহিদা ইকুয়াল টু হচ্ছে আমাদের কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্লাস ইচ্ছে পূরণের সামর্থ্য প্লাস হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছে, এই তিনটে জিনিস। তাহলে আমরা প্রথমে দেখলাম অভাব ইকুয়াল টু হচ্ছে সংস্কৃতি প্লাস কৃতিত্বের অনুমোদন। তারপর হচ্ছে আমাদের চাহিদা ইকুয়াল টু হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা প্লাস ইচ্ছে পূরণের সামর্থ্য প্লাস হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছে। আগেরটাতে প্রয়োজন যদি বলি, তার প্রয়োজন ইকুয়াল টু হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা যদি আসি যে একজন নিঃস্ব ব্যক্তির উড়োজাহাজে ভ্রমণ করার ইচ্ছাকে আমরা কি বলবো না? চাহিদা বলবো না, কারণ তার তো আসলে নিজের যে জীবন যাপন খাদ্য যে চাহিদাটা আছে সেটা তো সেটা পূরণ করতে পারে না, তারা উড়োজাহাজে চড়বে কেমনে? ঠিক আছে, সো তার এই যে ইচ্ছেটা সেটাকে আমরা কখনো কি বলবো না? চাহিদা বলবো না। পাশাপাশি আবার যার সামর্থ্য আছে ভ্রমণ করার কিন্তু তার যদি ইচ্ছে না থাকে তবে তাকেও আমরা কি বলবো না? চাহিদা বলবো না। সো চাহিদা হতে হলে মাস্ট বি তিনটা আমাকে বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমত আমাদের ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকতে হবে, তারপর সেটা পূরণের সামর্থ্য থাকতে হবে এবং পাশাপাশি তার কী থাকতে হবে? ইচ্ছেটুকু থাকতে হবে। যদি এগুলো থাকে তবে তাকে আমরা বলবো চাহিদা, না হলে বলবো না। আচ্ছা, এবার এসে আমরা পণ্যতে। 4 নাম্বার হচ্ছে আমাদের জন্য আছে পণ্য। মানুষের প্রয়োজন এবং অভাব পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে উপস্থাপন করা হয় আমরা তাকে কি বলছি? পণ্য বলছি। আই রিপিট, মানুষের প্রয়োজন বা অভাব পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে উপস্থাপন করা যায় তাকে আমরা কি বলছি? পণ্য বলছি। আচ্ছা, তো এই পণ্য ইকুয়ালটা আমরা বলতে পারি যে ক্রেতার সমস্যার সমাধান প্লাস হচ্ছে ক্রেতার সন্তুষ্টি। ক্রেতার সমস্যার সমাধানগুলো বিবেচনা করে বাজারে আমরা কিছু কী করি? তুলি এবং সেটার মাধ্যমে ক্রেতারা ক্রয় করার ফলে ক্রেতার সন্তুষ্টি অর্জন করে। তাহলে আমরা বলতেই পারি পণ্য ইকুয়ালটা হচ্ছে আমার ক্রেতার সমস্যার সমাধান প্লাস সন্তুষ্টি। 5 নাম্বার থাকছে আমাদের জন্য হচ্ছে সেবা। সেবা হচ্ছে কিছু কাজ, সুবিধা বা তৃপ্তি যা বিক্রির জন্য বাজারে উপস্থাপন করা হয়। আই রিপিট, সেবা হচ্ছে কিছু কাজ, সুবিধা এবং তৃপ্তি যা বিক্রির জন্য কোথায় উপস্থাপন করা হয়? মার্কেটে উপস্থাপন করা হয়। তাহলে আমরা সেবা করলে কী বুঝতে পারি? যে কিছু কাজ প্লাস অদৃশ্য সুবিধা বা তৃপ্তি, এটা আমরা বলতে পারি। কারণ আমরা সংজ্ঞার মাঝে বলেছি যেটা একটা তৃপ্তি, এটা একটা সুবিধা, একটা কাজ। কিন্তু এখানে সুবিধা বা তৃপ্তি যেটা সেটা অদৃশ্যমান। আমরা জানি সেবার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা অদৃশ্যমানতা। ঠিক আছে, সো এই জন্য আমরা সেবা করতে বলবো যে কিছু কাজ প্লাস হচ্ছে অদৃশ্য সুবিধা বা তৃপ্তি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসো আমরা যাব হচ্ছে 6 নম্বরে, যেখানে আছে অভিজ্ঞতা সম্পর্কে। অভিজ্ঞতা বলতে বোঝানো হয় যে কোনো বিষয়ে অর্জিত জ্ঞান, অর্থাৎ কোনো একটা বিষয়ে রিসার্চ করতে করতে আপনার যে জ্ঞানটা হয়, অর্জিত যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে আমরা বলবো তোমার অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞতা বলতে তাহলে কী বুঝবো আমরা? যে কোনো একটা কার্যক্রম, যে কোনো একটা বিষয় থেকে তো জ্ঞানটা তুমি অর্জন করছো, সো এই কার্যক্রম প্লাস হচ্ছে বাস্তব জ্ঞান। তাহলে এখানে কার্যক্রম থেকে যে বাস্তব জ্ঞানটা আসে তাদের সমন্বয়ে আমরা বলছি অভিজ্ঞতা। সো দ্যাট মিনস আমরা বলবো অভিজ্ঞতা ইকুয়াল টু কার্যক্রম প্লাস হচ্ছে তোমার বাস্তব জ্ঞান। আচ্ছা, উল্লেখ্য এখানে যে পণ্য, সেবা এবং অভিজ্ঞতা এই তিনটি যে বিষয় আছে, পণ্য, সেবা, অভিজ্ঞতা, তাহলে এই যে পণ্য, এই যে সেবা, এই যে অভিজ্ঞতা, এই তিনটি ধারণাকে আবার একত্রে আমরা বিপণের যে বিপণন অর্পণ নামে যে কথাটি আছে তার অন্তর্ভুক্ত করতে পারি। তার মানে বিপণন অর্পণের অন্তর্ভুক্ত বিষয় তিনটি: পণ্য, সেবা, অভিজ্ঞতা। আই রিপিট, বিপণন অর্পণের বিষয় তিনটি: পণ্য, সেবা, অভিজ্ঞতা। এবার এখন জানা দরকার যে বিপণন অর্পণ বলতে আসলে আমরা কি বুঝি। সো বিপণন অর্পণ বলতে ভোক্তাদের সন্তুষ্ট করতে যেসব পণ্য বা সেবা বিপণনকারী বাজারে উপস্থাপন করে আমরা তাকে বলছি তোমার বিপণন অর্পণ। আবার বলছি যে বিপণন অর্পণ বলতে ভোক্তাদের সন্তুষ্ট করতে যেসব পণ্য বা সেবা বিপণনকারী বাজারে উপস্থাপন করে তাদেরকে বলছি আমরা কি? তোমার অর্পণ। কি অর্পণ? বিপণন অর্পণ। আচ্ছা, এবার আসছি 7 নাম্বার, আমাদের জন্য আছে ক্রেতা ভ্যালু। কোনো পণ্য ও সেবার ভোগ বা ব্যবহারের মাধ্যমে একজন ক্রেতা যে সুবিধা পায় এবং এর বিনিময়ে যে অর্থ ব্যয় করতে হয় তার পার্থক্য হচ্ছে আমাদের ক্রেতা ভ্যালু। আই রিপিট, কোনো পণ্য বা সেবা পাওয়ার জন্য একজন ক্রেতা যে পরিমাণ মূল্য ব্যয় করে এবং সেখান থেকে যে পরিমাণ সেবা বা সুবিধা প্রাপ্ত হয় তার বা সেই সুবিধা বা প্রাপ্ত হতে যে ব্যয়টা করে আর কি, তার পার্থক্যকে আমরা কি বলছি? তোমার ক্রেতা ভ্যালু বলছে। তো আমরা জানি ভ্যালু ইকুয়াল টু কি? সুবিধা ডিভাইড বাই খরচ। সেই সুবিধা ইকুয়াল টু হতে পারে আবেগময় সুবিধা প্লাস কার্যময় সুবিধা, খরচ হতে পারে পণ্য খরচ, বিক্রয় খরচ, উৎপাদন খরচ, যে কোনো খরচ হতে পারে, সেটা আমরা একটু আগেই দেখে ফেলেছি। নেক্সট যাচ্ছি আমরা 8 নাম্বার, যেখানে থাকছে আমাদের জন্য ক্রেতা সন্তুষ্টি। আচ্ছা, ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝানো হয়? যে পণ্যের কার্যকারিতা এবং পণ্য সম্পর্কে ক্রেতার প্রত্যাশার ভিত্তিতে
ক্রেতার সন্তুষ্টি পরিমাপ করি আমরা সাধারণত, এটাই করে থাকি যে পণ্যের যে কার্যকারিতাটা আছে এবং পণ্য সম্পর্কে ক্রেতার যে প্রত্যাশা আছে তার ভিত্তিতে আমরা কি করি, ক্রেতার সন্তুষ্টি পরিমাপ করে থাকি, যে ক্রেতাটাকে আসলে কতটুকু সন্তুষ্ট করতে নিজেকে মনে করতে চায়, তো সেই অনুযায়ী আমরা কি করি, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। প্রত্যাশার সাথে অর্জিত সুবিধার তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতি তৈরি হয় তাকে আমরা আবার কি বলছি, সন্তুষ্টি বলছি। তাহলে এই যে একটি সন্তুষ্টি বলতে কি বোঝানো হচ্ছে, যে প্রত্যাশার সাথে অর্জিত সুবিধার তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতি তৈরি করা হয় তাকে আমরা কি বলছি, সন্তুষ্টি বলছি। সো আমরা এখানে বলতেই পারি ক্রেতার সন্তুষ্টি ইকুয়াল টু হচ্ছে ক্রেতা সাধারণের প্রত্যাশা মাইনাস পণ্যের কার্যকারিতা। মাইনাস কেন করছি, কারণ পার্থক্যটা কিন্তু আমরা অনুভূতি হিসেবে ধরছি, এই জন্য আমরা এখানে কি করছি, মাইনাস করে দেখাচ্ছি। 9 নম্বরে থাকছে আমাদের জন্য বিনিময়। কোনো কিছু দেওয়ার মাধ্যমে অন্যের কাছ থেকে তোমার প্রত্যাশিত পণ্য বা সেবা নেওয়াকে আমরা কি বলছি, বিনিময় বলছি। এটা আমরা একটু আগে বললাম যে ধরো আমার কাছে একটা উদ্বৃত্ত ছিল, তোমার কাছে কিছু একটা উদ্বৃত্ত ছিল, তো তোমার উদ্বৃত্ত আমার দরকার, আমার উদ্বৃত্ত তোমার দরকার, আমি আমারটা তোমাকে দিই, তোমার কাছ থেকে আমার প্রত্যাশিত পণ্য নিলাম, এটাই হচ্ছে আমাদের বিনিময়। এরপর হচ্ছে লেনদেন। আচ্ছা, বিপণনে বিনিময় একটা অনেক গুরুত্বপূর্ণ শব্দ, ঠিক আছে, সেটা হতে পারে আমার পণ্যদ্রব্য বিনিময়ের মাধ্যমে, সেটা হতে পারে আমার অর্থের মাধ্যমে। তারপরে লেনদেন হচ্ছে যে আর্থিক মূল্য আছে এমন পণ্য এবং সেবা নিয়ে কয়টি পক্ষ, দুটি পক্ষের মধ্যে বিনিময় কাজ সংগঠিত হলে তাকে আমরা কি বলছি, লেনদেন বলছি। তাহলে লেনদেন হতে হলে যে বৈশিষ্ট্যগুলো মাস্ট থাকতে হবে, নাম্বার 1 কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। কয়টি পক্ষ, দুটি পক্ষ, একজন সেলার একজন হচ্ছে বায়ার। তারপর হচ্ছে এখানে লেনদেনের প্রত্যেক পক্ষের সম্মতি, সেলারেরও সম্মতি থাকতে হবে, বায়ারেরও সম্মতি থাকতে হবে, এবং অর্থের মার্কেটারদের যে লেনদেনটা আছে সেটা পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ তার একটা আর্থিক মূল্য থাকতে হবে। সো এই তিনটা যদি থাকে তবে তাকে আমরা কি বলবো, লেনদেন বলবো। সো বেসিক্যালি এই ছিল আমাদের বিপণনের মৌলিক যে 10টি টার্ম, সেই 10টি টার্ম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কথা বলবো বাজার সম্পর্কে। বাজার বলতে আমরা আসলে কী বুঝি? এক কথায় যদি বলি, বাজার বলতে বোঝানো হয় বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, এটাই হচ্ছে আমাদের বাজার। কিন্তু অতীতে বাজার বলতে বোঝানো হতো যেখানে ক্রেতা এবং হচ্ছে বিক্রেতা উভয়ই কী করবে, অবস্থান করবে এবং সেখানে কিছু একটা পণ্য কেনা বেচা করবে। কিন্তু বর্তমানে সেই বর্তমান ক্রেতার সাথে আমরা আবার অতীত বা সম্ভাব্য একটা ফিউচার অর্থাৎ সম্ভাব্য একটা ক্রেতাকে মিল করছি, করে আমরা সূত্র বানাচ্ছি যে বা সংজ্ঞা বানাচ্ছি যে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বলছি আমরা কি, বাজার। এখানে বর্তমান ক্রেতা বলতে যারা বর্তমানে পণ্যটি ক্রয় করছে, ভবিষ্যৎ মানে যারা ভবিষ্যতে পণ্যটি ক্রয় করবে তাদেরকে আমরা সম্ভাব্য ক্রেতা বলছি। এই হচ্ছে আমাদের বাজার। তবে বাজারে হতে হলে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বর হচ্ছে যে তার নির্দিষ্ট পণ্যের জন্য কিছু মানুষের প্রয়োজন এবং অভাব থাকতে হবে, যে আমরা নির্দিষ্ট একটা পণ্য প্রথমে সিলেক্ট করবো এবং সেই পণ্যটার জন্য কিছু মানুষের প্রয়োজন থাকবে বা অভাব থাকবে। পাশাপাশি পণ্য কেনার সামর্থ্য, যেটাকে আমরা ক্রয় ক্ষমতা বলছি, ক্রয় ক্ষমতা থাকতে হবে এবং পাশাপাশি কী থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছেটাও থাকতে হবে। যদি প্রয়োজন থাকে, ক্রয় ক্ষমতা বা ক্রয় সামর্থ্য থাকে এবং ইচ্ছে থাকে অর্থটা ব্যয় করার, তবে তাকে আমরা কি বলছি, তখন বাজার বলছি। এরপরে পণ্য কেনার স্বাধীনতাটাও থাকবে, অর্থাৎ সে যে পণ্য কিনতে চাইবে সে যেন সেই পণ্যটাই কিনতে পারে, এমন একটা স্বাধীনতা সেখানে থাকবে। আচ্ছা, সেজন্য আমরা বিপণনের বাজার বলতে জানি যে বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। প্রয়োজন এবং অভাব আছে, অভাব পূরণের সমর্থ অর্থ আছে এবং সেই অর্থ ব্যয় করার ইচ্ছা বা ক্ষমতা আছে। তাহলে আমরা এখানে দেখছি কি, যে বাজার বলতে শুধুমাত্র বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি বোঝায় না, পাশাপাশি আমরা কি বলছি, যে যাদের কি আছে, অভাব আছে, ক্রয় ক্ষমতা আছে এবং অর্থের ব্যয় করার ইচ্ছা আছে, তাকে আমরা বলছি বাজার। আর এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে ক্রেতার সমষ্টিকে আমরা বলছি বাজার এবং বিক্রেতার সমষ্টিকে আমরা কি বলছি, শিল্প। তাহলে ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার, আমি আবার বলছি, ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার এবং বিক্রেতার সমষ্টি হচ্ছে আমাদের কি, তোমার শিল্প। ওকে, এবার হচ্ছে আমরা যাব বিক্রয় ধারণাতে। বিক্রয় বলতে আসলে আমরা কি বুঝি? বিক্রয় বলতে বোঝানো হয় যে উৎপাদনকারী অথবা বিক্রেতা কর্তৃক ভোক্তার কাছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর। তাহলে আমরা একটু আগে বলেছি বিক্রয় মানে কি, মালিকানা হস্তান্তর প্রক্রিয়া। তো মালিকানা হস্তান্তর প্রক্রিয়াকে আমরা কি বলছি, তোমার বিক্রয় বলছি। এক কথায় বিক্রয় হচ্ছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তরের কাজ, যার মাধ্যমে শতগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে বিক্রয়ের মাধ্যমে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়, শতগত। আমরা জানি শতগত উপযোগ বলতে কী বুঝি, যে তুমি একটা দোকান থেকে যখন কোনো একটা ক্রয় করবে, যেমন শার্ট ক্রয় করছো, অর্থটা প্রদানের সাথে সাথে ওই শার্টের মালিকানা তোমার, তার মানে ওটার উপর তোমার একটা শতগত উপযোগ সৃষ্টি হয়েছে, যেটা
ওই মানুষ ওই দোকানে বিক্রয় ফলেই তুমি কি করতে পারছো, মালিকানার সত্ত্ব উপযোগটাকে অর্জন করতে পারছো। সেজন্য আমরা বলছি যে বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত বা হচ্ছে সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। আবার অনেকেই বিক্রয় এবং বিপণনকে একই অর্থে ব্যবহার করে থাকেন, যা সম্পূর্ণ ভুল। কেননা বিক্রয় হচ্ছে বিপণনের একটি কার্যকর অংশ মাত্র। তাহলে বিপণন হচ্ছে একটা হিউজ এরিয়া, যার একটা কার্যকর অংশ মাত্র হচ্ছে আমাদের বিপণন। এবং এই বিক্রয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বিপণনের মধ্যে। তাহলে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কার্যকর অংশটাই হচ্ছে আমাদের বিক্রয়। সো বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হচ্ছে। এটি কতগুলো কাজের সমষ্টি, এর মাধ্যমে অর্থ অর্জিত হয় এবং এর সাথে পণ্য বা সেবার বিনিময়ের সম্পর্ক আছে। এই হচ্ছে আমাদের বিক্রয়ের বৈশিষ্ট্য। কি হচ্ছে, বিক্রয়ের মাধ্যমে মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হচ্ছে, কতগুলো কাজের সমষ্টি এটি, এর মাধ্যমে অর্থ অর্জিত হয় এবং হচ্ছে পণ্য বা সেবার বিনিময় সম্পর্কটাও এখানে আছে। এবার আমরা বিপণন ব্যবস্থাপনার দর্শন বা মতবাদ সম্পর্কে আলোচনা করব। যে দর্শনের উপর ভিত্তি করে বিপণন কার্যক্রম পরিচালিত হয় তাকে আমরা কি বলছি, বিপণন দর্শন বলছি। আই রিপিট, যে দর্শনের উপর ভিত্তি করে বা যে মতবাদের উপর ভিত্তি করে বিপণন কার্যক্রম পরিচালিত হয় তাকে আমরা বিপণন দর্শন বলছি বা বিপণন মতবাদ বলছি। এবার আমরা দেখব যে দর্শন বা মতবাদগুলো আসলে কি বা কয়টি আছে। সো প্রথমে দেখছি হচ্ছে একটা উৎপাদন মতবাদ, তারপরে পণ্য মতবাদ, তারপরে বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ, সামাজিক বিপণন মতবাদ, হলিস্টিক বিপণন মতবাদ। তো বলতে পারো এটা এমসিকিউ প্লাস সিকিউ উভয়ের জন্য এটা হচ্ছে বোথ ইম্পর্টেন্ট এবং শুধু ইম্পর্টেন্ট না, অনেক ইম্পর্টেন্ট। সো এখানে তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো যে এখানে তোমাকে এই অধ্যায়ের এই টপিকটা পড়তেই হবে, বিপণন দর্শন জানতেই হবে। পাশাপাশি তুমি এখান থেকে অ্যাডমিশনও অনেক হেল্প পাবা, বা অ্যাডমিশন এখান থেকে মাস্ট বি কোশ্চেন থাকবে। সো তোমাকে এই পার্টটা আগে হোক পরে হোক পড়তেই হবে। সো যদি পড়তেই হবে তোমরা এখনই এটা সেরে ফেলবা। ওকে, সো আমরা দেখলাম যে দর্শন বলতে কী বোঝানো হয়, যে দর্শনের উপর ভিত্তি করে বিপণন কার্যক্রম পরিচালনা করে তাকে আমরা বিপণন দর্শন বলছি। আর বিপণন দর্শনগুলো হচ্ছে আমাদের উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ, সামাজিক বিপণন মতবাদ এবং হচ্ছে হলিস্টিক বিপণন মতবাদ। প্রথমত আমরা দেখছি উৎপাদন মতবাদ বা দর্শন। আমরা দেখব যে এগুলো কি, কবে আসছে, তার মূল কথাগুলো কি। ওকে, সো উৎপাদন মতবাদ বা দর্শন মতবাদটা হচ্ছে আমাদের সবচেয়ে পুরাতন মতবাদ। এমসিকিউ আসে খুব পরিমাণে যে নিজের কোনটি সবচেয়ে পুরাতন মতবাদ বা পুরাতন দর্শন, হচ্ছে আমাদের উৎপাদন মতবাদ। উৎপাদন দর্শনটা হচ্ছে সবচেয়ে পুরাতন মতবাদ অথবা পুরাতন দর্শন। এটি 1860 থেকে 1920 সাল পর্যন্ত এই মতবাদকে আমরা কি করি, অনুসরণ করতাম। অর্থাৎ 1860 থেকে 1920 সাল পর্যন্ত সময়কে আমরা হচ্ছে তোমার উৎপাদন মতবাদ অথবা উৎপাদন দর্শন হিসেবে মেনে থাকতাম। এর মূল কথা কি, এই উৎপাদন দর্শনের মূল কথা হচ্ছে ক্রেতারা ওইসব পণ্য পছন্দ করবে এবং কিনবে যেগুলোর যোগান পর্যাপ্ত এবং হচ্ছে পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় সামর্থ্যের মধ্যে থাকবে। তাহলে আবার বলছি, উৎপাদন দর্শন বা মতবাদটা হচ্ছে সবচেয়ে পুরাতন মতবাদ, যেটি আমাদের 1860 থেকে 1920 সালের মধ্যে মানা হতো এবং যার মূল কথা হচ্ছে ক্রেতারা ওই সমস্ত পণ্য ক্রয় করবে যেগুলো খুব সচরাচর সহজে তারা পেয়ে যাবে এবং যার ক্রয় মূল্যটা ক্রেতাদের ক্রয় সামর্থ্যের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের উৎপাদন মতবাদ। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সো মূল কথাটা আমাদের এখানে জানতে হবে। ওকে, এবার সেকেন্ড আমরা যাচ্ছি পণ্য মতবাদ বা দর্শন। পণ্য মতবাদকে আমরা মার্কেটিং মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি নামে কি করে থাকি, চিনে থাকি। তাহলে পণ্য দর্শন বা পণ্য মতবাদের অন্য নাম যে মার্কেটিং মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি, এটি কিন্তু এমসিকিউতে আমাদের আসতে দেখা যায় যে নিচের কোনটিকে আমরা ক্ষীণদৃষ্টি বা মার্কেটিং মায়োপিয়া নামে চিনে থাকি। এটা অ্যাডমিশনও আসে, এসএসসি পরীক্ষাতেও আসে। সো আমরা অ্যান্সার করবো পণ্য মতবাদ অথবা পণ্য দর্শন। আচ্ছা, এবারে সেটা মূল কথা কি, এটা মূল কথা হচ্ছে ক্রেতারা ওই সমস্ত পণ্য পছন্দ করবে যেগুলোর মান ভালো, কার্যকারিতা বেশি এবং আকর্ষণীয় এবং হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। আই রিপিট, যেগুলো ক্রেতারা ওই সমস্ত পণ্য পছন্দ করবে যেগুলো মান ভালো, বৈশিষ্ট্য সম্পন্ন, আকর্ষণীয়, এই ধরনের পণ্য ক্রেতারা কী করবে, ক্রয় করবে। সো তাহলে কি করতে হবে, উৎপাদনকে অবশ্যই মান এবং বৈশিষ্ট্যের দিকে আমাকে ফোকাস করতে হচ্ছে উৎপাদনকারী। সো এইটাই হচ্ছে আমাদের এই মতবাদের দর্শন। আচ্ছা, এবার আসি আমরা বিক্রয় মতবাদ বা বিক্রয় দর্শন। 1920 সাল থেকে 1950 সাল অবধি এই মতবাদ অনেক জনপ্রিয় ছিল।
তাহলে বিক্রয় মতবাদ কত সাল থেকে কত সাল? 1920 থেকে 1950 সাল। এবং এই সময়ে এই বিক্রয় মতবাদটা অনেক বেশি কি ছিল? জনপ্রিয় ছিল। যার মূল কথা হচ্ছে যে আমরা যত বেশি পরিমাণ পণ্য বিক্রি করতে পারবো ঠিক তত বেশি পরিমাণে মুনাফাটা অর্জন করতে পারবো। যত বেশি বিক্রি তত বেশি মুনাফা। বাট এর পিছনে কথা হচ্ছে বিক্রয় মতবাদে মনে করা হতো যে আমি যদি পণ্যটা ক্রয় করার জন্য ক্রেতাদের ইনফ্লুয়েন্স না করি, তারা নিজে থেকে কখনো কি করবে না? পণ্যটি ক্রয় করবে না। তার জন্য তারা কি করে? বিভিন্ন বিপণন প্রসার কার্যক্রম হাতে নেয় এবং তারা বিজ্ঞাপনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে ক্রেতাদের কি করে? পণ্য সম্পর্কিত অবহিত করে তাদেরকে পণ্য ক্রয় করতে আগ্রহ করে তোলে। এটাই ছিল আমাদের বিপণন মতবাদের মূল কথা বা মূল টার্ম। আশা করি বুঝতে পেরেছ। এবার আসবো আমরা হচ্ছে বিপণন মতবাদ। আচ্ছা, ওটা ছিল বিক্রয় মতবাদ, এটা হচ্ছে বিপণন মতবাদ বা দর্শন। সবচেয়ে গ্রহণযোগ্য এবং আধুনিক মতবাদ সেটা কোনটা? সেটা হচ্ছে বিপণন মতবাদ। তাহলে আমরা একটু কি বললাম যে বিপণন এবং বিক্রয়কে আমরা কখনো এক করবো না, কারণ বিপণন হচ্ছে একটা হিউজ এরিয়া যার একটা কার্যকর অংশ মাত্র বিক্রয়, সেজন্য দুটো মতবাদ আমাদের আলাদা। সো বিপণন মতবাদ হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং আধুনিক মতবাদ। এমসিকিউ যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি আধুনিক মতবাদ, আমরা এক কথায় বলবো বিপণন মতবাদ। নিচে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, এক কথায় বলবো বিপণন মতবাদ। ওকে, সো এটি আসছে 1950 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বিশ্বব্যাপী এই মতবাদটি সর্বজন স্বীকৃত। সর্বজন স্বীকৃত মিনস সবার কাছে সমানভাবে এটা কি? গ্রহণযোগ্য। এটাকে আমরা বলি সর্বজন স্বীকৃত। মূল কথা কি? মূল কথা হচ্ছে ক্রেতা সাধনকে সর্বোচ্চ সন্তুষ্টি দেওয়ার লক্ষ্যে বিপণন কার্যক্রম পরিচালনা করা। আর আমরা জানি যে বিপণনের মূল লক্ষ্য কি? বিপণন এর হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে আমাদের ক্রেতা সন্তুষ্টি। সো যদি ক্রেতা সন্তুষ্টি আমরা দিতেই পারি তো অবশ্যই তাকে আমরা কি বলবো? সবচেয়ে কার্যকর মতবাদ অথবা দর্শন বলবো, কারণ বিপণনের যেটা লক্ষ্য সেটা আমরা এটার মাধ্যমে দিয়ে যাচ্ছি। এই জন্য আমরা এটাকে বলবো সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ভালো আর কি মতবাদ বা দর্শন, যার মূল কথা ক্রেতা সাধনকে সর্বোচ্চ সন্তুষ্টি দেওয়ার লক্ষ্যে বিপণন কার্যক্রম পরিচালনা করা। ওয়েল ডান। এবার আসি সামাজিক বিপণন মতবাদ অথবা দর্শন। এই সামাজিক বিপণন মতবাদকে আমরা একটু আগে পড়ে আসছি যে এখানে ক্রেতা সন্তুষ্টির পাশাপাশি সামাজিক কল্যাণের দিকেও কী করা হয়? লক্ষ্য করা হয়। তো সাম্প্রতিক সময় সবচেয়ে বিস্ময়কর মতবাদটাই হচ্ছে বা বিস্ময়কর মতবাদটা হচ্ছে আমাদের সামাজিক বিপণন মতবাদ, যেটি 1977 সালের পরবর্তী সময়ে আসছে। আমাদের 1977 সালের পর থেকে আসলে এই বিপণন যা আছে সামাজিক বিপণন সেটার আসলে সূচনা ঘটে। সামাজিক বিপণনের মাধ্যমে সমাজের মানুষের কল্যাণ সাধিত হয়, ক্রেতাদের ভোক্তাদের সন্তুষ্টি বৃদ্ধি এবং একই সাথে কোম্পানির মুনাফা অর্জিত হয়। তোমার একটা কথায় তারা কি করে? পণ্য বিক্রয় বা মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জনকল্যাণটাও করে থাকে, যেটা হচ্ছে আমাদের সামাজিক বিপণন মতবাদের মূল কথা। এরপর লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলিস্টিক বিপণন মতবাদ। বর্তমানে সবচেয়ে আলোচিত মতবাদ, আলোচিত সমালোচিত ক্রিটিসিজম মতবাদটাই হচ্ছে আমাদের হলিস্টিক বিপণন মতবাদ। আচ্ছা, একবিংশ শতাব্দীর দিকে সূচনা ঘটে। তাহলে হলিস্টিক মতবাদের সূচনা কখন হয়? একবিংশ শতাব্দীর দিকে। এর মূল কথা হচ্ছে দক্ষ এবং অভিজ্ঞ কর্মী বাহিনী গড়ে তোলা, ভোক্তাদের সর্বোচ্চ ভ্যালু দেওয়া, সমাজের কল্যাণ সাধন করা এবং বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক সৃষ্টি। তাহলে চারটির দিকে তার গুরুত্ব দিচ্ছে। একটা হচ্ছে তোমার সম্পর্কভিত্তিক বিপণন, দ্বিতীয়টা হচ্ছে তোমার সমন্বিত বিপণন, তৃতীয়টা হচ্ছে আমার অভ্যন্তরীণ বিপণন এবং হচ্ছে চতুর্থটা হচ্ছে সামাজিক দায়িত্বশীল বিপণন। তার এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে যে হলিস্টিক বিপণন হচ্ছে সবচেয়ে আলোচিত মতবাদ, যেখানে চারটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে সম্পর্কভিত্তিক বিপণন, একটা সমন্বিত বিপণন, একটা অভ্যন্তরীণ, একটা হচ্ছে সামাজিক দায়িত্বশীল বিপণন। সো এই ছিল আমাদের বিপণনের মতবাদ অথবা দর্শন। আশা করছি তুমি এখন এটার হচ্ছে বস হয়ে যাবা, ঠিক আছে? এবার আসছি লেকচার সংশ্লিষ্ট একটি সৃজনশীলে। বলা হয়েছে যে মিঠুন রহমান কক্সবাজারে 2010 সালে প্রতিষ্ঠিত হলিডে প্লাস নামে একটি আবাসিক কি করছে? হোটেল পরিচালনা করছে। প্রথম দিকে লাভজনক হলেও বর্তমানে এখানে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। বর্তমানে তিনি কক্সবাজারে বিকল্প কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন। গ নম্বরে জানতে চাইছি আমরা আমাদের কাছ থেকে যে হলিডে প্লাস হোটেলটি বাজারজাতকরণ ক্রমবিকাশের কোন পর্যায়ে বা কোন যুগের অন্তর্ভুক্ত আছে, এবং ঘ নম্বরে বলা হয়েছে তুমি কি মনে করো যে প্রতিযোগিতার ফলে ভোক্তারা উপকৃত হয়? যুক্তিসহ লিখো। আচ্ছা দেখো, আমরা প্রথমত এখানে দেখছি কত সাল বলা আছে? 2010 সাল। আর আমরা জানি 2010 সালে কোন যুগের সূচনা ঘটে? আমরা জানি মোবাইল যুগ, মোবাইল মার্কেটিং যুগ, এটার যুগের সূচনা ঘটে। তার মানে আমরা বলতে পারছি যে এখানকার ক্রমবিকাশের কোন পর্যায়ে? আমরা বলবো হচ্ছে তোমার সামাজিক যোগাযোগ অথবা মোবাইল মার্কেটিং যুগ, কারণ এটি হয়তো 2010 সাল থেকে সূচনা ঘটে, এটি আমাদের এখানে বলাই আছে, ঠিক আছে?
এই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা আমরা বিস্তারিত লিখব। তারপরে ঘ নম্বরে বলা যে তুমি কি মনে করো যে প্রতিষ্ঠানের তোমার হচ্ছে প্রতিযোগিতার ফলে ভোক্তারা উপকৃত হয়? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে প্রতিযোগিতার ফলে ভোক্তারা উপকৃত হয়। কেননা প্রথমত প্রতিযোগিতা প্রত্যেকটা ব্যবসা থাকা উচিত। কেন উচিত? কারণ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে চাইলে উৎপাদনকারীদের সবসময় চিন্তা থাকবে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য। তার জন্য তারা পণ্যের মান ভালো দেবে, পণ্যটা যে মূল্য সেটা কমে ক্রয় ক্ষমতার সামর্থ্যের মধ্যে রাখবে। সো যদি পণ্যটা মান ভালো হয়, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ক্রেতাদের, তাহলে অবশ্যই এখানে ভোক্তারা তো উপকৃত হচ্ছে। সো আমি অবশ্যই বলবো যে প্রতিযোগিতার ফলে ভোক্তারা উপকৃত হয়। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সম্পর্কিত সৃজনশীল। সো এই ধরনের আমাদের ম্যাথ মানে সৃজনশীল করতে দেবে। তার জন্য আমাকে কী করতে হবে, যে টাইটেলগুলো যে লেকচারটা আমরা শেষ করলাম সেই লেকচারটা আমাকে খুব সুন্দরভাবে গোছানোভাবে আবার আরেকবার দেখে নিতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করছি তোমরা এনজয় করেছো। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো লেকচার নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।